আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আলোচনা করব অটোমেটিক ট্রান্সফার সুইচ অর্থাৎ এটিএস নিয়ে। যদিও এ বিষয় নিয়ে আরও দুটি ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা হয়েছে, তবে আজকের ভিডিওটি লিটল বিট স্পেশাল। তার কারণ হচ্ছে আজকের এটিএসে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের পরিবর্তে এসিবি ব্যবহার করা হয়েছে, আর তাই এসিবি এর কন্ট্রোল ওয়ারিং এবং অটোমেটিক ট্রান্সফার সুইচে কিভাবে এসিবি ব্যবহার করতে হয় এ বিষয় নিয়ে স্বচ্ছ ধারণা নিতে চাইলে আজকের ভিডিওটি স্কিপ করা উচিত হবে না। প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। লেটস ডিসকাস ইন ডিটেল। বন্ধুরা, ইতিমধ্যেই আমরা আজকের আলোচনার বিষয় সম্পর্কে অবগত হয়েছি, আর আজকের আলোচনায় আমি আমার এক ঘনিষ্ঠ বন্ধুর অনুরোধে স্নাইডার ইলেকট্রিকের পরিবর্তে এবিবি ব্র্যান্ডের এসিবি ব্যবহার করছি। তবে আপনারা চাইলে স্নাইডার এসিবি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কানেকশনের যে তারতম্য ঘটবে সে বিষয় নিয়ে ট্রিপলি ক্যাম্পাস চ্যানেলে ইতিমধ্যেই এই ভিডিওটি আপলোড করা হয়েছে। সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিলে এবিবি কিংবা স্নাইডার যে কোনোটির পরিবর্তে যে কোনোটি অনায়াসই ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা উক্ত সার্কিট ডায়াগ্রামে ব্যবহৃত বিভিন্ন কম্পোনেন্টসের সঙ্গে পরিচিত হব। এমসিসিবি 1 হচ্ছে আমাদের পিডিবি সাইটের মেইন সার্কিট ব্রেকার। অতঃপর এফএসএফআর, এটি হচ্ছে আমাদের ফেজ সিকোয়েন্স অ্যান্ড ফেজ ফেলিউর রিলে। এটি কি কাজে ব্যবহার করা হয় তা আমরা সবাই অবগত আছি, এবং এটির কন্ট্রোল কন্টাক্ট হচ্ছে 11 এবং 12, যেখানে এফএসএফআর লিখে দেওয়া হয়েছে। অতঃপর এটি হচ্ছে আমাদের পিডিবি সাইটের এসিবি 1 এর মেইন কন্টাক্ট অর্থাৎ পাওয়ার কন্টাক্ট। এরপর এমসিসিবি 3, যার মাধ্যমে আমাদের লোডে পাওয়ার সরবরাহ করা হয়েছে, অর্থাৎ এটির মাধ্যমে আমরা লোডকে নিয়ন্ত্রণ করতে পারবো। অতঃপর এসিবি 2, এটি হচ্ছে আমাদের জেনারেটর সাইটে ব্যবহৃত এসিবি 2 এর মেইন বা পাওয়ার কন্টাক্ট। সার্কিট ব্রেকার 1, এটি হচ্ছে একটি ডিপি সার্কিট ব্রেকার, যার মাধ্যমে আমরা পিডিবি সাইটের কন্ট্রোল ওয়ারিংয়ে পাওয়ার সরবরাহ করব। আর এখানে আরও একটি ডিপি সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে, যাকে নামকরণ করা হয়েছে সিবি 2। এটির মাধ্যমে আমরা এটিএস এর জেনারেটর সাইটে যে কন্ট্রোল ওয়ারিংটুকু আছে সেই কন্ট্রোল ওয়ারিংয়ে পাওয়ার সরবরাহ করব। অথবা বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি ডিপিডিটি রিলের বেজ। আমরা এই বেজটি এখানে নিয়ে এসেছি এর টার্মিনালগুলো বা পিন নাম্বারগুলো চিহ্নিত করার জন্য এবং কানেকশনটি সহজীকরণ করার জন্য। অতঃপর R1, এটি একটি ডিপিডিটি রিলে। তারপর হচ্ছে টাইমার 1, এটিও একটি ডিপিডিটি টাইমার। তারপরে ওয়াইসি, ওয়াইও, ওয়াইইউ এবং এম, এই লাল বক্সের মধ্যে পুরো অংশটুকু হচ্ছে আমাদের এসিবি 1 এর বিভিন্ন ধরনের কয়েল। ওয়াইসি হচ্ছে আমাদের ক্লোজিং কয়েল, Y0 হচ্ছে আমাদের ওপেনিং কয়েল, ওয়াইইউ হচ্ছে আমাদের আন্ডার ভোল্টেজ কয়েল এবং এম হচ্ছে আমাদের স্প্রিং চার্জিং মোটর। এগুলোতে 1 ব্যবহার করা হয়েছে কারণ এটি এসিবি 1 হিসেবে নির্দেশ করেছি আমি, তাই। ঠিক একইভাবে এই পাশে M2 অর্থাৎ এসিবি 2 এর স্প্রিং চার্জিং মোটর, YU2 হচ্ছে এসিবি 2 এর আন্ডার ভোল্টেজ কয়েল, Y02 হচ্ছে এসিবি 2 এর ওপেনিং কয়েল এবং YC2, এটি হচ্ছে আমাদের এসিবি 2 এর ক্লোজিং কয়েল। এটি একটি টাইম ডিলে টাইমার, যেটিও ডিপিডিটি। এবং এখানে এই যে রিলে টাইমার, এগুলোর এই বেজ অনুযায়ী কানেকশন ডায়াগ্রাম কি হবে তা এই পাশে দেখানো হয়েছে। এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন 2 এবং 7 নম্বর টার্মিনালে পাওয়ার সরবরাহ করা হয়েছে। 1, 3 এবং 4 মিলে রিলের একটি সেকশন এবং 8, 5, 6 মিলে রিলের আর একটি সেকশন, যেখানে 8 কমন, 5 এনসি এবং 6 এনও। ঠিক একইভাবে 1 কমন, 4 এনসি এবং 3 এনও। এবার আসি আমরা ওয়ারিং নিয়ে। প্রথমে এই এমসিসিবি 1 এর পরে 3 ফেজ এসে আমাদের এসিবি এর 3 পাওয়ার কন্ট্যাক্টের সাথে সংযুক্ত হবে, এবং অপর প্রান্তে জেনারেটর থেকেও 3টি ফেজ এসে এসিবি 2 এর 3টি ইনকামিং পোলে সংযুক্ত হবে, এবং এসিবি 1 এবং 2 এর আউটপুটগুলোকে একটি কমন বাসবারের সাথে সংযুক্ত করতে হবে, এবং সেই কমন বাসবার থেকে একটি সার্কিট ব্রেকারের মাধ্যমে আমরা লোডে পাওয়ার সরবরাহ করব। আমি আগেই বলেছি সার্কিট ব্রেকারটি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। এটা ব্যবহার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এবার আমরা পিডিবি সাইড থেকে আলোচনা শুরু করছি। প্রথমেই যে কোনো একটি ফেজ থেকে এবং নিউট্রাল থেকে দুটো তার এনে সিবি 1 এর ইনপুটে কানেক্ট করতে হবে, এবং সিবি 1 এর আউটপুট থেকে ফেজ তারটি এই ফেজ সিকোয়েন্স এবং ফেজ ফেলিউর রিলের 11 নম্বর টার্মিনালে সরবরাহ করে 12 নম্বর টার্মিনাল দিয়ে আউট করে সেটি আমাদের R1 রিলের 2 নম্বর পিনের সাথে সংযুক্ত করতে হবে, অর্থাৎ এই পিনের সাথে সংযুক্ত করতে হবে। এবং এই R1 রিলের অপর প্রান্ত অর্থাৎ 7 নম্বর পিন নিউট্রালের সাথে সংযুক্ত আছে সরাসরি, যেটা সার্কিট ব্রেকারের আউটপুটের সঙ্গে দেখানো হয়েছে, অর্থাৎ এই 7 নম্বর পিন। এবার R1 রিলের 2 নম্বর পিন থেকে আরেকটি কানেকশন নিয়ে ঠিক এই R1 রিলের যে ওপেন কন্ট্যাক্ট আছে অর্থাৎ 8 এবং 6, এই 8 এবং 6 যে ওপেন কন্ট্যাক্ট আছে সেই ওপেন কন্ট্যাক্টের 8 নম্বর পিন দিয়ে প্রবেশ করিয়ে 6 নম্বর পিন দিয়ে বের করে সরাসরি T1 টাইমারের 2 নম্বর পিনে সংযোগ করতে হবে, যে টাইমারের 7 নম্বর পিন গ্রাউন্ডের সাথে সংযুক্ত আছে বা নিউট্রালের সাথে সংযুক্ত আছে।
বন্ধুরা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে এই R1 রিলে টাইমার এগুলোর কয়েল ভোল্টেজ সিঙ্গেল ফেজ ভোল্টেজ অর্থাৎ 220, কারণ সার্কিট ব্রেকারের আউটপুট ভোল্টেজ 220 এবং ইনপুট ভোল্টেজ নিউট্রাল এবং যে কোনো একটি ফেজ থেকে নেওয়া হয়েছে, আর সে কারণেই এর আউটপুট ভোল্টেজ 220 এবং কয়েল ভোল্টেজগুলো সঙ্গত কারণেই 220। অতঃপর এই T1 রিলের 2 নম্বর পিন থেকে আরেকটি কানেকশন নিতে হবে, যা কিনা এই T1 রিলের 8 নম্বর পিনে সরবরাহ করতে হবে, এবং 8 নম্বর পিনে সরবরাহ করার পর এর 6 নম্বর পিন থেকে কানেকশনটি বের হয়ে ACB1 এর অক্সিলারি ক্লোজ কন্টাক্ট 221 এ সরবরাহ করতে হবে, এবং এই অক্সিলারি কন্টাক্টের অপর প্রান্ত 222 থেকে বের করে ACB2 এর অক্সিলারি কন্টাক্ট অর্থাৎ এই ACB এর অক্সিলারি কন্টাক্ট 201 এর মাধ্যমে 202 দিয়ে বের করে ACB1 এর ক্লোজিং কয়েল অর্থাৎ C1 এ সরবরাহ করতে হবে, এবং C2টি সঙ্গত কারণে নিউট্রালের সাথে সংযুক্ত হবে। এরপর এই যে গ্রিন বক্সের মধ্যে যে অংশটুকু দেখানো হয়েছে বন্ধুরা, চাইলে আমরা এটা ব্যবহার করতে পারি, নাও করতে পারি, কারণ এটি ব্যবহার করার সুবিধা হচ্ছে আমরা চাইলে যে কোনো ACBকে ম্যানুয়ালি অফ করতে পারবো। অর্থাৎ সিস্টেম চালু আছে, এখন যদি কোনো কারণে ACB অফ করতে হয় তাহলে আমরা এই সার্কিট ব্রেকার অফ করার মাধ্যমেও ACBকে অফ করতে পারবো, আর যদি আমরা সার্কিট ব্রেকারকে অফ করতে না চাই একটি পুশ বাটন সুইচ আমরা ব্যবহার করতে পারি, যার মাধ্যমে আমরা ACBটিকে অফ করতে পারবো। তো এটি অপশনাল, তাই আমি এটিকে গ্রিন মার্ক করে রেখেছি। অতঃপর ঠিক একইভাবে এই T1 টাইমারের 8 নাম্বার পিন থেকে আবার একটি কানেকশন বের করে আমরা সেটি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ACB2 অর্থাৎ জেনারেটর সাইটে যে ACBটি আছে সেই ACB এর 211 নম্বর টার্মিনালের মাধ্যমে প্রবেশ করিয়ে এটি একটি নর্মাল ক্লোজ কন্টাক্ট এবং অপর প্রান্ত 212 দিয়ে বের করে আমরা আন্ডার ভোল্টেজ কয়েলের D1 টার্মিনালে সরবরাহ করব, এবং আন্ডার ভোল্টেজ কয়েলের অপর প্রান্ত D2 নিউট্রালের সাথে সংযুক্ত থাকবে, যা এখানে স্পষ্টতই দেখানো হয়েছে। এখন আসি স্প্রিং চার্জিং মোটর M1 নিয়ে আলোচনা করছি। স্প্রিং চার্জিং মোটরের দুই প্রান্ত U1 এবং U2 সঙ্গত কারণেই U2 নিউট্রালের সাথে কানেক্টেড থাকবে, এবং U1 বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি সার্কিট ব্রেকার থেকে বের হওয়ার পরে এই ফেজ ফেলিউর রিলের আউটপুটের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। তবে এখানে যে ডটেড লাইনটি দেখানো হয়েছে এটির মানে হলো আমরা চাইলে এই স্প্রিং চার্জিং মোটরের U1 এর টার্মিনালটি এখন যেভাবে কানেকশন করেছি সেভাবে করতে পারি, অন্যথায় এই ডটেড লাইনের মাধ্যমে যেখানে দেখানো হয়েছে সেখানেও কানেকশন করতে পারি। আপনারা যেভাবেই করেন না কেন কোনো সমস্যা নেই, আপনাদের পছন্দ মতো আপনারা এটা করে নিতে পারবেন। ঠিক একইভাবে আমরা এবার জেনারেটর সাইটের কন্ট্রোল ওয়ারিং নিয়ে আলোচনা করছি। জেনারেটর সাইটের কন্ট্রোল ওয়ারিংয়ে জেনারেটরের MCCB2 এর আউটপুট থেকে একটি ডিপি সার্কিট ব্রেকারের মাধ্যমে একটি নিউট্রাল এবং একটি ফেজকে আমরা নিয়ে আসবো কন্ট্রোল ওয়ারিংয়ের জন্য, যেখানে আউটপুটের নিউট্রাল টার্মিনালটি কমনলি সবগুলো ডিভাইসের সঙ্গে সংযুক্ত করা হয়েছে, এবং ফেজ তারটি সার্কিট ব্রেকারের আউটপুট থেকে বের হয়ে সরাসরি আমাদের স্প্রিং চার্জিং মোটরের U1 টার্মিনালের সাথে সংযুক্ত হয়েছে। এটি আমাদের জেনারেটর ACB এর সঙ্গে সংযুক্ত। অতঃপর ফেজ তারটি আবার রিলে 1 যেটি আমরা এখানে দেখেছিলাম DPDT রিলে, সেই DPDT রিলের আরেকটি সেকশন হচ্ছে এই, যেটি নর্মাল ক্লোজ, অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন 1 নম্বর পিন দিয়ে ঢুকে 4 নম্বর পিন দিয়ে বের হয়েছে, অর্থাৎ এটি একটি ক্লোজ কন্টাক্ট। আমি এখানে দেখাচ্ছি 1 নম্বর পিন কমন এবং এই যে 4 নম্বর পিন হচ্ছে ক্লোজ। বের হয়ে এটি সরাসরি চলে গেছে টাইমার 2তে, অর্থাৎ যেটি জেনারেটর সাইটে ডিলে করার জন্য ব্যবহার করা হয়েছে সেই টাইমার 2 এর 2 নম্বর টার্মিনালে, এবং টাইমার 2 এর অপর প্রান্ত 7 নম্বর টার্মিনাল নিউট্রালের সাথে সংযুক্ত আছে। এবং ঠিক একইভাবে এই 2 নম্বর পিন থেকে আবার আরও একটি কানেকশন এই টাইমার অর্থাৎ টাইমার 2 এর 8 নম্বর পিন দিয়ে প্রবেশ করে 6 নম্বর পিন দিয়ে বের হবে, যেটি নর্মালি ওপেন। 6 নম্বর পিন দিয়ে বের হওয়ার পর এটি ACB2 অর্থাৎ এই যে ACB2, এই ACB2 এর একটি অক্সিলারি কন্টাক্ট যেটি NC, সেই NC কন্টাক্টকে 221 দিয়ে প্রবেশ করে 222 দিয়ে বের হবে। বের হওয়ার পরে সেই কানেকশনটি চলে যাবে ACB1 এর একটি অক্সিলারি কন্টাক্ট যার নাম্বার হচ্ছে 211 দিয়ে প্রবেশ করার পরে কানেকশনটি বের হবে 212 দিয়ে, এবং 212 দিয়ে বের হওয়ার পর সেটি সরাসরি চলে যাবে আমাদের জেনারেটর সাইডে যে ACB2 ব্যবহার করা হয়েছে সেই ACB2 এর ক্লোজ কয়েলের C1 টার্মিনালের সঙ্গে, এবং C2 টার্মিনালটি নিউট্রালের সাথে সংযুক্ত। ঠিক একইভাবে আগের মতো আমরা এই গ্রিন লাইনের অংশটুকু ব্যবহার করলেও করতে পারি, নাও করতে পারি। কেন ব্যবহার করব বা কেন ব্যবহার করব না এই বিষয় নিয়ে ইতিমধ্যে আমি আলোচনা করেছি, রিপিট করতে চাচ্ছি না। অতঃপর এই T2 টাইমারের 8 নম্বর পিন থেকে একটি কেবল চলে আসবে আমাদের ACB1 এর একটি নর্মাল ক্লোজ কন্টাক্ট NC এর 201 টার্মিনালে, এবং এটি 202 টার্মিনাল দিয়ে বের হবে, যা কিনা চলে যাবে আমাদের আন্ডার ভোল্টেজ কয়েলের D1 টার্মিনালে, এবং আন্ডার ভোল্টেজ কয়েলের D2 টার্মিনালটি নিউট্রালের সাথে সংযুক্ত। মূলত এইখানে যে দুটো কন্ট্যাক্ট ব্যবহার করা হয়েছে ACB1 এর 201, 202 এবং ACB1 এর 211 এবং 212 দুটি ACB কে ইন্টারলকিং এর জন্য ব্যবহার করা হয়েছে। তো
তো বন্ধুরা, আমরা তো কানেকশন নিয়ে আলোচনা করলাম, আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা এটার অপারেশন নিয়ে আলোচনা করব। তো ধরে নিচ্ছি আমাদের এই মুহূর্তে বা ইনিশিয়ালি পিডিবি পাওয়ার অ্যাভেলেবেল এবং আমরা পিডিবি এমসিসিবি 1 অন করার সঙ্গে সঙ্গে এই পাওয়ারটি চলে আসলো এসিবি 1-এর ইনপুটে এবং সিবি 1-এর ইনপুটে, একই সঙ্গে আমাদের ফেজ সিকোয়েন্স এবং ফেজ ফেলিউর রিলের ইনপুটে। এখন ফেজ ফেলিউর এবং ফেজ সিকোয়েন্স রিলে মনিটর করে দেখবে যে আমাদের কোনো ফেজের ডিরেকশন ভুল আছে কিনা কিংবা কোনো ফেজ মিসিং আছে কিনা। যদি তার এই দুইটা শর্ত পূরণ হয়, অর্থাৎ কোনো ফেজ এরর নেই কিংবা কোনো ফেজ মিসিং নেই, তাহলে সে তার এই কন্ট্রোল কন্টাক্ট অর্থাৎ 11 এবং 12কে আর ওপেন করবে না, এটি ক্লোজ থাকবে। ফলে সিবি 1 অন করলে পাওয়ারটি সরাসরি চলে আসবে রিলে 1-এ। রিলে 1 যখন অ্যাকচুয়েট করবে, সঙ্গে সঙ্গে এই রিলে 1-এর যে কন্টাক্ট আছে ওপেন কন্টাক্ট 8 এবং 6 সেটি ক্লোজ হবে এবং এই রিলেটি অন হওয়ার সঙ্গে সঙ্গে এই রিলে অর্থাৎ রিলে 1-এর নর্মাল ক্লোজ কন্টাক্ট যেটি 1 এবং 4 নম্বর টার্মিনাল এটি ওপেন হয়ে যাবে। ফলে এদিকে আর কোনোভাবেই পাওয়ার আসার সুযোগ নেই। নর্মালি তো এদিকে পাওয়ার থাকবেই না, তারপরেও অতিরিক্ত সেফটির জন্য এটি ওপেন হয়ে যাবে। ফলে কোনোভাবে এদিকে পাওয়ার আসলেও তার কন্ট্রোল সেকশনে প্রবেশ করবে না। আর যখন রিলে 1 তার 2 নম্বর এবং 7 নম্বর টার্মিনালে পাওয়ার পেয়ে অ্যাকচুয়েট করবে, ফলে 8 এবং 6 ক্লোজ হবে আর সঙ্গে সঙ্গে আমাদের টাইমার T1 পাওয়ার পেয়ে অ্যাকচুয়েট করবে এবং এটাকে আমরা যে প্রিসেট ভ্যালুতে ডিলে সেট করব সেই প্রিসেট ভ্যালু অতিক্রান্ত হওয়ার পরে এই টাইমারটি তার স্টেট চেঞ্জ করবে। ডিলে টাইম অতিক্রান্ত হয়ে যাওয়ার পর এই T1 টাইমারের এই ওপেন কন্ট্যাক্টটি ক্লোজ হবে আর যখন ওপেন কন্ট্যাক্টটি ক্লোজ হবে তখন এই পাওয়ারটি এই পথ দিয়ে 8 নম্বর টার্মিনাল দিয়ে প্রবেশ করে 6 নম্বর টার্মিনাল চলে আসবে। তো ইনিশিয়ালি আমাদের এসিবি 1 বন্ধ আছে এবং এসিবি 2ও বন্ধ আছে। ফলে এই দুটো শর্ত পূরণ হচ্ছে, অর্থাৎ ক্লোজ থাকছে। আর তাই পাওয়ার এই T1 টাইমারের ডিলে সম্পন্ন হওয়া সাপেক্ষে এসিবি 1-এর ক্লোজ কয়েল অর্থাৎ C1 C2-তে পাওয়ার আসবে এবং এসিবিকে অন করবে এবং ইনিশিয়ালি এসিবি 2 অফ থাকার কারণে আমাদের আন্ডার ভোল্টেজ কয়েল পূর্বে থেকেই পাওয়ার পেয়ে থাকবে এবং স্প্রিং চার্জিং মোটরও পূর্বে থেকে পাওয়ার পেয়ে সেই স্প্রিংকে চার্জ করে রাখবে। তাহলে যখন আমার এই এসিবি 1 অন হলো, ফলে এই এসিবি 1-এর মেইন পাওয়ার কন্ট্যাক্ট অন হলো এবং এর ইনকামিংয়ে যে পাওয়ারটা এতক্ষণ এসে অপেক্ষা করছিল সে পাওয়ারটি তার আউটপুটে প্রবাহিত হবে এবং আউটপুটে প্রবাহিত হয়ে এমসিসিবি 3-এর মাধ্যমে লোডে প্রবাহিত হবে এবং এসিবি 2 অফ থাকার কারণে সেই পাওয়ার এসিবি 2-এর আউটপুট পর্যন্ত এসে অবস্থান করবে, কিন্তু সেটি তার ইনপুটে আর প্রবাহিত হতে পারবে না, কারণ এই কন্ট্যাক্টগুলো তখন ওপেন অবস্থায় থাকবে। আচ্ছা, এখন ধরে নিলাম আমাদের পিডিবি পাওয়ার ফেল করলো, তার মানে আমার এই সেকশনে কোনো বৈদ্যুতিক পাওয়ার নেই, অর্থাৎ এই কন্ট্রোল ওয়্যারিংটি টোটালি অফ। আর সঙ্গত কারণেই আমার এসিবি 1 ট্রিপ করবে এবং এসিবি 1-এর এই পাওয়ার কন্ট্যাক্ট ওপেন হয়ে যাবে। এখন এই এটিএস সিস্টেমে আমাদের অটো স্টার্টের কোনো ফাংশন আমি রাখিনি। অটো স্টার্ট নিয়ে বন্ধুরা এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। এই ভিডিওতে যেভাবে অটো স্টার্ট ফাংশনটি দেখানো হয়েছে এখানে সেটি ব্যবহার করা যেতে পারে। এখন যেহেতু এখানে অটো স্টার্টের ফাংশন রাখা হয়নি, কেউ একজন অপারেটর জেনারেটরকে অন করবে এবং এই এমসিসিবি 2 অন হবে। ফলে জেনারেটর পাওয়ার আমাদের এসিবি 2-এর পাওয়ার কন্ট্যাক্টের ইনপুটে এসে স্টে করবে এবং সার্কিট ব্রেকার 2 এর ইনপুটে এসে স্টে করবে। এখন যদি আমরা সার্কিট ব্রেকার 2 অন করি তাহলে রিলে 1-এর 1 নম্বর টার্মিনাল দিয়ে পাওয়ার প্রবেশ করে 4 নম্বর টার্মিনালে আসবে এবং সার্কিট ব্রেকারটি অন করার সঙ্গে সঙ্গে এসিবি 2-এর স্প্রিং চার্জিং মোটরে পাওয়ার পাবে এবং সেই স্প্রিংকে চার্জ করবে বা এনার্জি স্টোর করবে। আর যেহেতু এদিকে পাওয়ার ফেল করেছে, তার মানে এই রিলেটি অফ হয়ে গেছে, এটি আর অ্যাকচুয়েটিং মোডে নেই, আর তাই এই রিলে 1-এর যে ক্লোজ কন্ট্যাক্ট সেটি ক্লোজ থাকবে এবং এই পথ দিয়ে পাওয়ার এসে আমার টাইমার 2-এর 2 নম্বর পিনে প্রবেশ করবে এবং টাইমার 2-কে অ্যাকচুয়েট করবে বা অন করবে এবং এই টাইমার 2 যখন অন হবে সে তার প্রিসেট ভ্যালু অনুযায়ী টাইম কাউন্ট করতে থাকবে এবং তার ডিলে টাইম সম্পন্ন হওয়ার পরে এই টাইমার 2-এর ওপেন কন্ট্যাক্ট যা 8 নম্বর এবং 6 নম্বর টার্মিনালের মাধ্যমে দেখানো হয়েছে এটিকে ক্লোজ করবে। আর যেহেতু পিডিবি পাওয়ার ফেল করেছে তাহলে এসিবি 1 অফ অবস্থায় আছে, এর সমস্ত এনসি কন্ট্যাক্টগুলো ক্লোজ অবস্থায় থাকবে এবং এনও কন্ট্যাক্টগুলো ওপেন অবস্থায় থাকবে। আর যেহেতু আমরা আলোচনা করছি এখন পর্যন্ত আমাদের এসিবি 2 অন হয়নি, তো এসিবি 2-এরও সমস্ত এনসি কন্ট্যাক্টগুলো ক্লোজ থাকবে এবং এনও কন্ট্যাক্টগুলো ওপেন থাকবে। আর তাই সঙ্গত কারণেই পাওয়ার এই পথ দিয়ে এসে এর টার্মিনাল নাম্বার C1-এ পাওয়ার সরবরাহ করবে, এসিবি 2-কে অন করবে।
আর এসিবি 2 অন হলে তার মেইন কন্টাক্ট অন হবে এবং জেনারেটর উৎপন্ন পাওয়ার এই পথ দিয়ে প্রবাহিত হয়ে এসে এমসিসিবি 3 এর মাধ্যমে লোডে প্রবাহিত হবে। আর যেহেতু এই মুহূর্তে আমাদের পিডিবি পাওয়ার অফ, এসিবি 1 ও অফ, আর তাই এসিবি 1 এর মেইন কন্টাক্ট অফ থাকবে, ফলে জেনারেটর থেকে উৎপন্ন পাওয়ার এসিবি 1 এর আউটপুট পর্যন্ত এসে অবস্থান করবে, সেটি আর ইনপুটে সরবরাহ হতে পারবে না বা ট্রান্সফার হবে না, ফলে এই সেকশন পুরাটাই নিরাপদে থাকবে। এখন যদি পুনরায় আবার পাওয়ার চলে আসে তখন এই রিলে 1টি অ্যাকচুয়েট করবে, যার কারণে এই রিলে 1 এর ওপেন কন্টাক্ট 8 এবং 6 ক্লোজ হবে আর ক্লোজ কন্টাক্ট 1 এবং 4 ওপেন হবে। ফলে এই পথ দিয়ে জেনারেটরের যে পাওয়ারটি এসিবি 2 এর লো ভোল্টেজ কয়েলে সরবরাহ হচ্ছিল সেটি বিচ্ছিন্ন হবে এবং এসিবিটি বন্ধ হয়ে যাবে। ঠিক এইভাবে পিডিবি পাওয়ার চলে আসলে পিডিবি সাইটের এই কন্ট্রোল ওয়ারিং অন হবে এবং এসিবি 1 কে অন করবে, সঙ্গে সঙ্গে এসিবি 2 কে অফ করবে। আবার যখন পিডিবি পাওয়ার চলে যাবে, জেনারেটর অন করার পরে জেনারেটর সাইটে ব্যবহৃত এসিবি 2 অন হবে, জেনারেটর উৎপন্ন পাওয়ার লোডে সরবরাহ হবে। Dear friends, that's all for today about ATS with ACB. Wish you all the best. Allah Hafiz.